গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাত্রি নিশীথে। গল্পে বিভিন্ন চরিত্র: চন্দনা বৌদি, সামন্তবাবু, আমজাদ, মুকুল, রমেশ এবং লেখক। গল্পের চরিত্রাভিনয় দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস এবং অঙ্কিতা ভট্টাচার্য। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাত্রি নিশীথে। চন্দনা বৌদি ছাড়লেন না, বললেন, তুমি আমার সঙ্গে চলো, ঘাটশিলার জল বিখ্যাত, দেখবে 15 দিনে তোমার শরীর ফিরে যাবে। কোথাও একটু যাওয়ার প্রয়োজন বোধ করছিলাম। কলকাতার ভিড়, ধোঁয়া, ধুলো প্রায় দুঃসহ হয়ে উঠছিল। ভাবলাম দিন কতক বাইরে ঘুরে আসি। ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে। চন্দনা বৌদি মুকুলের স্ত্রী। অনেক সময় দেখা যায় আত্মীয়দের চেয়েও অনাত্মীয়রা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু ঘাটশিলায় গিয়ে এত অভিজ্ঞতা হবে ভাবতেও পারিনি। একেবারে পরিপূর্ণ বিশ্রাম। সম্পাদকের কিংবা প্রকাশকদের কোনো তাগাদা নেই। খুব ভোরে মুকুলের সঙ্গে ফুলডুংরির পথ ধরে বেরিয়ে আসি। বিকালে মোটরে কোনো কোনো দিন টিকরার বা মুসাবনির দিকে। একদিন রাত তখন 11টা। ভাড়াটেরা সবাই চলে গিয়েছে। আমি আর মুকুল উঠবো করছি। চন্দনা বৌদি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত। সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন। অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান। স্থির নির্বিকার মানুষ। আমাদের অনেক আড্ডায় তিনি যোগ দিতে পারেন না। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বেড়াতে যান। মুকুল জিজ্ঞাসা করল, কিছু বলবেন প্রফেসর সামন্ত? ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন, তাই আমি উঠে দাঁড়ালাম। সামন্ত হাত নেড়ে আমাকে বাধা দিলেন, বললেন, আপনিও থাকুন, আপনারও শোনা দরকার। অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম। ব্যাপারটা 3 দিন যাবৎ হচ্ছে, কিন্তু আমি সাহস করে আপনাদের বলতে পারছি না। মুকুল খুব নিরীহ মানুষ, স্থির ধীর, খুব সহজে বিচলিত বা বিগলিত কোনোটাই হয় না। সে শুধু জিজ্ঞাসা করল, ব্যাপার কি? এবার লক্ষ্য করলাম সামন্তবাবুর মুখ পাংশু, নিরক্ত, ভয়ার্ত। একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন, দিন দিনেক ঠিক রাত 1:30টার সময় আওয়াজটা শুনছি। জানলার ওপাশে উঠোনের ওপর ঘুঙুর পায়ে কে যেন নাচছে। ভাগ্যে আমার স্ত্রীর ঘুম খুব গাঢ়, এসব আওয়াজ তার কানে যায় না, না হলে এখানে বাস করা দুষ্কর হতো। আমি হাসলাম। আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন একটা ভূতের গল্প ফাঁদলেন। সামন্তবাবু কিছুক্ষণ আমার মুখের দিকে দেখলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা কি মনে করেন বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে, সমাধান করতে পারে সেসব রহস্যের? আমি উত্তর দিলাম, সে তো কোনো কালেই পারে না, কিন্তু আপনি কোনোদিন জানলা দিয়ে বাইরে দেখবার চেষ্টা করেছেন? না, করিনি।
আমার মনে হয় সেই ঘুঙুরের শব্দ শুনলে আপনারও বিছানা থেকে উঠবার সাহস হতো না। আমি এবার উঠে দাঁড়ালাম। যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন, দেখতে পেতেন একটা কালো বিড়ালের গলায় ছোট্ট ঘণ্টা বাঁধা, তার লাফালাফির সঙ্গে ওই রকম ঝনঝন শব্দ হচ্ছে। কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম। চন্দনা বৌদি জিজ্ঞাসা করলেন, তোমার দাদা কোথায়? বললাম, ভূতের গল্প শুনছে। ভূতের গল্প? কার কাছে? নিচে প্রফেসর সামন্ত আছেন না, উনিই বলছেন। এ কথা শুনে বৌদি শুধু বললেন, ওরা 10 নম্বরে আছে না? বলেই তিনি চুপ করে গেলেন। একটু পরেই মুকুল আবার খাবার টেবিলে এসে বসল। তার মুখ রীতিমতো গম্ভীর। কি হে, ভূতের গল্প শুনলে? মুকুল গলাটা খাদে নামিয়ে ছোট্ট করে উত্তর দিল। খাওয়া শেষ করে মুকুল আর আমি ওপরে উঠে এলাম। বিছানায় যাওয়ার আগে আমরা কিছুক্ষণ বারান্দায় বসে থাকি। বারান্দাটা অন্ধকার, কেউ কারুর মুখ দেখতে পাচ্ছি না। মুকুলের গলা শুনতে পেলাম, আজ একটু জেগে থেকো। জেগে থাকবো কেন? রাত 1:30 নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারেন। আশ্চর্য হলাম। বললাম, কি ব্যাপার বলো তো মুকুল? কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে। সামন্তর গল্পে বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও? মুকুল কিছুক্ষণ চুপ করে রইল। যখন মনে হলো সে কিছু আর বলবে না, এবার শুতে যাবে, তখনই তার কণ্ঠ থেকে স্বর ভেসে এলো। ওই 10 নম্বরটা আমি সচরাচর ভাড়া দেই না। এবছর চেঞ্জার এত বেশি এসেছেন, আর প্রফেসর সামন্ত কোনো খবর না দিয়েই বউ ছেলে মেয়ে নিয়ে যেভাবে হাজির হয়ে পড়লেন, কাকুতি মিনতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি ওই 10 নম্বরটাই আছে, তাই ওটাই ওকে দিতে হলো। এবার আমি চেয়ার ঠেলে মুকুলের কাছাকাছি চলে এলাম। চাপা গলায় বললাম, এভাবে আর উৎকণ্ঠিত রেখো না, ব্যাপারটা বলেই ফেলো। মুকুল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। তারপর যেন স্বগতোক্তি করছে এমনভাবেই ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে বলা শুরু করল। এই ছোটবেলা থেকেই আমি রাজা বাদশাহেদের প্রাসাদ, মহল এইসব জায়গায় ঘুরতে যেতে বেশ পছন্দ করতাম। বড় হয়ে কর্মজগতে প্রবেশ করলেও অভ্যেসটা রয়ে গিয়েছিল। একদিন হঠাৎই নবাবের এই পরিত্যক্ত বাড়িটি বিক্রি হওয়ার খবর এলো। এমন খবর যে আমি আকৃষ্ট হব সেটা বলাই বাহুল্য। খোঁজখবর নিয়ে জানতে পারলাম আর্থিক দুরবস্থার কারণে বর্তমান মালিক বাড়িটা বিক্রি করতে চায়, কিন্তু চাইলেই তো হলো না, খরিদ্দারও পেতে হবে। সবাইয়ের ধারণা ওটা ভুতুড়ে বাড়ি, তাই কেনার জন্যে অনেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত পিছু হটল। এমন একটা সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম, ব্যাস কিনে নিলাম। প্রায় বলতে পারো জলের দরেই বাড়িটা কিনে নিলাম। অবশ্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেবার পেছনে অন্য একটা কারণও ছিল। এই ঘাটশিলায় জল হাওয়ার গুণে মানুষের স্বাস্থ্য ফিরে যায়, এমন একটা কথা চালু থাকায় ফি বছর বহু মানুষ এখানে আসে। তাই যদি একটা বোর্ডিং খুলতে পারি তাহলে রোজগারের আর ভাবনা থাকবে না। যাই হোক, তখন কিছুদিন হলো বিয়ে করেছি। আগে একদিন এসে আমি বাড়িটা পরিষ্কার আর মেরামতি করিয়ে সস্ত্রীক চলে এলাম। বাড়ি দেখে তোমার বৌদি তো ভীষণ খুশি। 3 তলা বাড়ি, আবার দেওয়ালগুলোতে পর্যন্ত নানা রকম কারুকার্য করা, লতা পাতার নানা নকশা আঁকা। বাড়ির সামনে উঠোনের মতো একটা ফাঁকা জায়গা আছে। বাড়ির পেছনে উঠোনের পরে যে ওই বাগান ধরনের জায়গাটা আছে, তার মধ্যে আবার একটা কুয়োও আছে। চারিদিকে গাছপালা, নিরিবিলি পরিবেশ। যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সেদিন এখানকার বাজারে একজনের সাথে পরিচয় হয়। নাম তার আমজাদ আলী, স্থানীয় লোক।
মাঝবয়সী, মিডিয়াম হাইট, রোগাটে গড়ন, পেশায় সে দর্জি। কথা প্রসঙ্গে আমি নবাব বাড়ি কিনেছি শুনে প্রথম কিছুক্ষণ আমার দিকে কেমন যেন একটা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শুধু বলল, এখানে সাবধানে থাকবেন, বাড়িটার বদনাম আছে। আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় থাকলেও এখানে এসে যখন সব কিছু স্বাভাবিকভাবে চলতে লাগলো তখন এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম। কিছুদিন পর তোমার বৌদি বাপের বাড়ি কলকাতায় চলে গেল। আমি একা। সারাদিন টুকিটাকি কাজ করার পর সন্ধে নেমে এলো, আর দুদিন পরই অমাবস্যা। তাই এই সন্ধেবেলাতেও চারিদিক গাঢ় অন্ধকারে ঢাকা, গরমকাল। তাই ভাবলাম আজ দোতলার ওদিকে ওই ধারের ঘরটায় শোবো, কারণ ওদিকে জানলা থেকে দক্ষিণের ঠান্ডা হাওয়া আসে। রাতের খাওয়া সেরে রাত্রি 10টার দিকে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। ভালো করে কান পাতলাম আওয়াজটা কি তাই শোনার জন্য। মনে হলো কোনো মেয়ে পায়ে ঘুঙুর পরে গানের তালে তালে নিচে বেড়াচ্ছে। রাতের নিস্তব্ধতা ঝিঁঝি পোকার ডাক ছাড়িয়ে সেই শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমি ভীতু এমন অপবাদ কেউ কখনো দিতে পারবে না, কিন্তু এই জনমানবহীন পরিবেশে ওই আওয়াজ একটা ভয়ের আবহ তৈরি করলো। চুপ করে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, সকালের দিকে পাখির ডাকে ঘুম ভাঙল। ঘুম ভেঙে সকালের ঝলমলে পরিবেশ দেখে রাত্রির ঘটনাটা ওই দুঃস্বপ্ন বলে মনে হলো। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু সেদিন রাত্রেও ওই একই ঘটনা ঘটল। পরদিন সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যদি জানলা দিয়ে আবার সেই একই ঘটনা দেখি তো দেখব কপালে যা আছে তাই হবে। সেদিন ছিল অমাবস্যা, একে ঘোর কালো রাত, তাই আকাশে আবার কালো মেঘে আচ্ছন্ন। যে কোনো সময় বৃষ্টি নামবে। চারিদিকে গুমট পরিবেশ। হাওয়া না থাকায় ঘুমও আসছিল না। ঝিঁঝির আওয়াজ রাত্রির নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছিল। এমন সময় রাত্রি আন্দাজ 1:30 হবে, আবার সেই শব্দ শুনলাম। আজকে শব্দটা যেন আরও কাছে, আরও স্পষ্ট। আমি সাহসে ভর করে বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম। রাত্রির কালো অন্ধকারেও স্পষ্ট দেখলাম একটা তরুণী, পরনে বাইজিদের পোশাক, খোপা বাঁধা চুল, পায়ে ঘুঙুর পরে ঝুনঝুন শব্দে ছন্দে ছন্দে সারা উঠোন জুড়ে নিচে বেড়াচ্ছে। আমার সারা শরীর জুড়ে ভয় বিদ্যুৎ খেলে গেল। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। চলার শক্তি পুরোপুরি লোপ পেল। তারপর একটু পরেই নাচতে নাচতে তরুণী উঠোনের এক পাশে চলে গেল, আর তারপর আর তাকে দেখতে পেলাম না। আমি জানতাম উঠোনের ওই পাশে একটা কুয়ো আছে। সেই কুয়ো বহুদিন কেউ ব্যবহার করতো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আবার ফিরে এসে শুয়ে পড়লাম। সারা রাত আর তারপর ঘুম এলো না। একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কানে আবার সেই শব্দ এলো, ঝুনঝুন ঝুনঝুন করে। তারপর বলতে পারো ওখানে আর শোবার সাহস হয়নি। অর্ধনির্মিত এই বসত বাড়ির একতলাতেই রাত কাটাতে হলো। তোমার বৌদি তখন কলকাতায়, আর তাই এই কথা তাকে বলিনি। জানতাম লিখলে এই অদ্ভুত কাহিনী চন্দনা বিশ্বাস করতো না। আর এর কদিন পরেই আমজাদ আলীর সাথে আবার দেখা হয়ে গেল হাটে। তাকে বললাম, আরে এই যে আলী মিয়া, তোমার সঙ্গে দরকারি কথা আছে, একবার সময় করে দেখা করতে পারবে? কোথায় দেখা করতে হবে বলুন মালিক। তাহলে বিকেলে আমার ডেরায় এসো, একসঙ্গে চা খাওয়া যাবে। ঠিক আছে সরকার, যাবে আমি। বিকালে চা জলখাবার খাওয়ার পর কথাটা পারলাম। প্রথমে আমজাদ কিছু না জানার ভান করল। আমি অযথা ভয় পেয়েছি
সে কথাও বলল। তারপর আমি যখন চেপে ধরলাম তখন বলতে শুরু করলো। আমি একটি কাহিনী আব্বাজানের কাছে শুনেছিলাম, কিন্তু সেটা কতদূর সত্যি তা জানি না। বেশ, কি শুনেছ বলো। আমজাদ বলল, যে মেয়েটি নাচে সে বেনারসের মুন্নাবাই। যেমনি চমৎকার চেহারা তেমনি ময়ূরের মতো নাচে। তখন এই এলাকার নবাব ছিলেন মহিউদ্দিন। দুর্দান্ত প্রতাপ, নিজের হাতে সকলের মাথা কাটেন। দিনের বেলায় ঘোড়ার পিঠে চড়কি ঘুরতেন, অন্ধকার নামলে অন্য অবস্থা। সিরাজি চাই, বাইজি চাই, চারপাশে চাই মুসাহেবের দল। মুন্নাবাই এর তখন খুব নাম। কিছুটা বয়স হয়েছে বটে, কিন্তু দেহে তখনও মেয়েদের সঞ্চার হয়নি। বেতের মতো যাকে আপনারা বলেন ছিপছিপে গড়ন। তবে যেখানে সেখানে মুজরা সে নেয় না। খুব রহিস আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই তখন তা ফিরিয়ে দিত। মহিউদ্দিনের খেয়াল হলো মুন্নাবাইকে আনবেন। টাকা কোনো প্রশ্নই নয়, স্ফূর্তিটাই আসল। মুন্নাবাইও মহিউদ্দিনের নাম শুনেছিল, তার অভিজ্ঞতা, প্রতিপত্তি, কৌলিন্য এসব আর কি। শুধু বলেছিল এক রাতের বেশি সে থাকতে পারবে না। মহিউদ্দিন তাতেই রাজি, কারণ সুধা বেশি পান করা অনুচিত। তখনকার দিনে ট্রেনের যুগ নয়, আসতেও বেশ সময় লাগতো। কিছুটা বজরায়, বাকিটা পালকিতে। মহিউদ্দিন নিজে মুন্নাবাইকে অভ্যর্থনা করে নিয়ে এলেন, বাই মহলে থাকতে দিলেন। একটা রাতের ব্যাপার। পরের দিন সকালেই তো মুন্নাবাই ফিরে যাবে। ফৈজাবাদে তার নাকি মুজরা ছিল। রাত্রে তার নাচের ব্যবস্থা হলো। সে এক এলাহি কাণ্ড। মুন্নাবাইয়ের সঙ্গে সারেঙ্গি বাদক আর তবলচি এসেছিল। মুন্নাবাই ঘন্টা দুয়েক নাচবে, রাত 12টা থেকে 2টা। মুসাহেবের দল 10টা থেকে আসরে এসে জমল। মহিউদ্দিন সাহেব এলেন 12টা বাজবার 10 মিনিট আগে। ঠিক 12টায় মুন্নাবাই কুর্নিশ করে এসে দাঁড়ালো। অনুমতি পেলেই নাচ শুরু। তখন মুন্নাবাই বয়সের অপরাহ্ন, কিন্তু কোথাও চামড়া একটুও কুঁচকায়নি। একেবারে স্বর্ণাভরণ, তামাটে নয়। খোপা বাঁধা, চুল খুলে দিলে নিতম্ব স্পর্শ করত। দেখতে একেবারে তরুণী। নাচ শুরু হলো। অপূর্ব সে নাচ, নাচ নয় যেন নিবেদন। নিজেকে কলার লক্ষ্মীর দরবারে নিবেদন করছে মুন্নাবাই। মহিউদ্দিন সাবাস বলতেই মুসাহেবের দল সমস্যারে বুড়ে উঠল, ক্যা বাত ক্যা বাত। সকলের আওয়াজ ছাপিয়ে ছাপিয়ে একটি কিশোর কণ্ঠ শোনা গেল, বেহস্ত কা হুড়ি। মনে হলো মুন্নাবাই যেন চমকে উঠল। ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টা করল। বুঝি দেখল। মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল। তারপর থেকেই নাচের জোর যেন কমে গেল। একবার ছন্দপতন হলো। বিরক্তিতে তবলচি ভ্রু কোঁচকালো। মুন্নাবাই সামলে নিল, কিন্তু পুরোপুরি নয়। বারবার ওই কিশোরের দিকে দৃষ্টি দিতে দিতে অদ্ভুত এক কাণ্ড করল। নাচতে নাচতে খোলা দরওয়াজা দিয়ে বাইরে বের হয়ে গেল, গিয়ে সোজা উঠোনে। তারপর ঝুন করে একটা শব্দ, ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল। মহিউদ্দিন সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে বাইরে এলেন। ঘন অন্ধকার,
আলো জ্বালানো হলো। সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখলো কুয়োর মধ্যে মুন্নাবাই পড়ে আছে। বহু কষ্টে তার দেহ উপরে ওঠানো হলো, প্রাণহীন দেহ। ঘাটটা মোটকে গিয়ে চাপ চাপ রক্ত জমে আছে, সারা মুখে যন্ত্রণার ছাপ। সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন তিনেক মুন্নাবাইয়ের ঘুঙুরের শব্দ ভেসে আসে। সামনের পেয়ারা গাছটায় রোজকার মতো পেঁচাটা এসে বসেছে। হঠাৎ সেটা ডেকে উঠল। মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল। মনে হলো এই পরিবেশে সাহস, যুক্তি সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। আদিম সংস্কার, পুরনো চিন্তাধারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। লক্ষ্য করিনি খাওয়া সেরে তখন চন্দনা বৌদি পেছনে এসে দাঁড়িয়েছিলেন। মুকুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন। আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, একটা কথা মুকুল, বলো, ওই কিশোরটি মুন্নিবাইয়ের কে? আমজাদ বলেছিল একটা ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল। তারপর ভাসতে ভাসতে নানা ঘাটের জল খেয়ে মহিউদ্দিনের কাছে এসেছিল। আর কুসঙ্গে পড়ে ছেলেটির সার পদার্থ কিছুই ছিল না। আবার প্রশ্ন করলাম, তার মানে মুন্নিবাই আত্মহত্যা করেছিল? হ্যাঁ, সেটাই সম্ভব। মান নাচের আসলে ছেলের বাহবা, এটা সহ্য করা তার মনে কঠিন হয়েছিল। আর কোনো কথা হলো না। আমি শুতে চলে এলাম। এটা সহ্য করা তার পক্ষে কঠিন হয়েছিল। ঘুম এলো না। চোখ বন্ধ করলেই মনে হয় মুন্নাবাইয়ের নাচের আসর চলছে। অপরূপ ছন্দে বাইজি নেচে চলেছে। তারপর একটা শব্দ, একটা আর্তনাদ, কিন্তু মুন্নাবাইয়ের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায়। মাথার কাছে টর্চ আর লাঠি নিয়ে শুয়েছিলাম। রাত্রে জেগেই ছিলাম। প্রফেসর সামন্ত ডাকতে আসবেন। সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারে চোখ রাখলাম। কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল, আমি তা আজও দেখব। খুব বেলায় মুকুলের ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠে বসলাম। চারিদিকে রোদে ভরে গিয়েছে। মুকুল শুধু মুখ টিপে হাসল। কি হে, তোমার না জেগে থাকার কথা? লজ্জা জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি? মানে আমি কিন্তু রাতে জেগেই ছিলাম, কিন্তু ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। মুকুল শুধু মাথা নাড়ল। না, আসেননি। উনি যে আসবেন না সেটা আমি জানতাম। অমাবস্যা থেকে 3 দিন ওই শব্দ শোনা যায়। দিন 3 কাটল। ইতিমধ্যে প্রফেসর সামন্ত চলে গিয়েছেন। তার বাড়িতে পূজার সময় তিনি বাড়িতেই থাকেন। সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেছিলাম। মুকুল আর চন্দনা বৌদি মৌভাণ্ডার গিয়েছেন পুজো দেখতে। সব চেঞ্জাররাই নানা পুজো মণ্ডপে চলে গিয়েছে, তাই বাড়ি খালি। আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল, আমি রাজি হইনি। পূজার হইচই, গোলমাল এসব এড়াবার জন্যই কলকাতা ছেড়েছি। আর সেই জন্যই আওয়াজের মধ্যে যেতে আমার আর ইচ্ছা করল না। সেদিন হঠাৎ ঝুপ করে চারিদিক অন্ধকার হয়ে গেল। লোডশেডিং, ঘাটশিলার নিত্য নৈমিত্তিক ব্যাপার। চুপচাপ বসে রইলাম। সেই অন্ধকার সূচিভেদ্য। লনের গাছপালাগুলোকে আলাদা করে চেনার কোনো উপায় রইল না। হঠাৎ ঝুন ঝুন ঝুন
আওয়াজটা কানে যেতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মনে হলো খুব কাছে মুন্নাবাইয়ের ঘুঙুরের এক টানা শব্দ। আশ্চর্য লাগলো, অমাবস্যা কবে পার হয়ে গিয়েছে, এখন তো মুন্নাবাইয়ের নাচের আসর বসবার কথা নয়। অস্বীকার করব না, সারা শরীর তখন ঘামে ভিজে গিয়েছে ভয়ে। তালু শুকিয়ে কাঠ, চিৎকার করে যে কাউকে ডাকবো সেই শক্তিটুকুও নেই, অথচ ঘুঙুরের শব্দের বিরতি নেই। হঠাৎ মনে পড়ে গেল গেটের রমেশ রয়েছে, এই দেশের আদিবাসী ছোকরা, তার কাজ গেট পাহারা দেওয়া। ছুটে গেটের দিকে চলে গেলাম। রমেশ, একটু এদিকে এসো। আমার নিজের কণ্ঠস্বর নিজের কানেই অদ্ভুত শোনালো, যেন বিকৃত ভীত স্বর। আমার অবস্থা দেখে রমেশও বোধহয় একটু আশ্চর্য হয়ে থাকবে। টর্চ আর লাঠি নিয়ে আমার পেছনে পেছনে সে এলো। তখনও অবিশ্রান্তভাবে বেজে চলেছে নূপুরের ঝুনঝুন শব্দ। রমেশকে জিজ্ঞাসা করলাম, ওটা কিসের আওয়াজ বলো তো? কান পেতে একটু শুনে রমেশ হেসে উঠল খুব জোরে। আগে ওটা পোকার ডাক বাবু, আমাদের এখানে বলে মাতৃ পোকা। পুজোর আগে আমদানি হয়, থাকবে সেই লক্ষ্মী পূজা পর্যন্ত। এ পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায়, ওদিকের উঠোনে, এই ঝোপে ঝাড়ে, মাঝে মাঝে সিঁড়ির তলায়, দেখবেন। রমেশ এবার লাঠি নিয়ে এগিয়ে গেল। জানালার পাশে একটা কামিনী ফুলের ঝাড়, সেই গাছে বার কয়েক জোরে জোরে লাঠি ঠুকতেই আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি একটা কথাও বলতে পারলাম না। মুকুল সব জেনে শুনেই তাহলে অলৌকিক এক কাহিনীর অবতারণা করেছে। অধ্যাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা সে বলেছে, আর চন্দনা বৌদিরও এই ষড়যন্ত্রে অংশ ছিল। নিজেকে খুব বোকা মনে হলো। চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম। এমন সময় হঠাৎ বাড়ির পেছন থেকে জোরে একটা দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেলাম। এবার আমি আর রমেশকে ডাকলাম না, নিজে ধীরে ধীরে পা টিপে টিপে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কারণ এই ঘরের শেষে যে দরজা আছে সেই দরজা খুললেই বাড়ির পেছনে যাওয়া যায়। তখনও অবধি চারিদিকে অন্ধকার, কারেন্ট আসেনি। এতক্ষণ অন্ধকারে থাকার ফলে আমার চোখ সয়ে এসেছে, তাই অন্ধকার ঘরের মধ্যে চলতে আমার তেমন অসুবিধা হলো না। একটু ঠেলতেই পেছনের দরজাটা খুলে গেল। সামনে দেখলাম বাগান। আমি আমার মতো সেই বাগানের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। চারিদিক দেখলাম, না, কেউ নেই। হয়তো এটা আবার আমার মনের ভুল। হঠাৎ পেছন থেকে একটা নূপুরের শব্দ পেলাম। মনে হলো আবার বুঝি সেই পোকাগুলো ডাকছে, কিন্তু না। হঠাৎ আমার পিঠে কার যেন এক স্পর্শ পেলাম। ফিরে তাকাবো কি তাকাবো না এমনই ভাবছি, কিন্তু পেছন থেকে আবার একটা শব্দ। না, এটা কোনো নূপুরের শব্দ না, কোনো রমণীর হাতের চুড়ি জোড়ার শব্দ। এবার আমি পেছন ফিরে তাকালাম। দেখলাম এক অপরূপ রমণী আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু সে কোনো মানুষের মূর্তি নয়, যেন এক ডানা কাটা পরী। তা হলেও সে হাওয়ার মধ্যে যেন মিশে আছে। আমাকে সে ডাকলো তার দিকে। মন্ত্রমুগ্ধের মতো আমি সেদিকেই ধীরে ধীরে চলতে লাগলাম। সেই অপরূপ সুন্দর মূর্তি যেন হাওয়ায় ভেসে ভেসে বাগানের মধ্যে পথ দেখিয়ে আমাকে নিয়ে যেতে থাকলো।
আমিও মন্ত্রমুগ্ধের মতো হতভম্ব হয়ে গোটা পৃথিবী ইহজগৎকে ভুলে হাঁটতে লাগলাম তার পেছন পেছন। হঠাৎ মিনিট খানেক চলার পর যেন মনে হলো সামনে একটা কুয়ো, তার ভেতরে সেই রমণী ধীরে ধীরে নেমে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে গেলাম সেই কুয়োটার দিকে। দৌড়ে গিয়ে দেখি সেই কুয়োর মধ্যে নির্ভেদ্য অন্ধকার। হঠাৎ সেখান থেকে এক আলোর ছটা, আমার চোখ ধাঁধিয়ে গেল। তারপর আমি আর কিছু জানি না। পরদিন সকালে যখন আমি চোখ খুললাম তখন আমি আমার ঘরে শুয়ে আছি। এরপর মুকুলের কাছ থেকে আমি যা জানতে পারলাম তা শুনে আমি একেবারে হতভাগ। আমি কাল রাতে যে কুয়োর পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম, মুকুলরা বাড়ি ফেরার পর আমাকে না পেয়ে সেখান থেকেই আমাকে উদ্ধার করে। বাগানের মধ্যে অমন একটা কুয়ো দেখে মুকুলের সন্দেহ হয়। সে তার বাড়ির কাজের লোকেদের সেখানে নামায়, আর সেখানে দেখা যায় কাপড়ে জড়ানো একটা পুরনো মৃতদেহ, যা কিনা কঙ্কাল হয়ে গেছে। সময় নষ্ট না করে মুকুল পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে সেই কাপড় জড়ানো নরকঙ্কালটিকে উদ্ধার করে। পরে জানা যায় সেই কঙ্কাল এক রমণীর, আর বলাই বাহুল্য সেই কঙ্কাল মুন্নাবাইয়ের। বহু বছর আগে ওই মহিউদ্দিনের হাতেই হয়তো মুন্নাবাই খুন হয়েছিল, আর মহিউদ্দিন মুন্নাবাইয়ের দেহ ওই কুয়োতে লুকিয়ে রেখেছিল। আর তারপর থেকে সত্যি সত্যি মুন্নাবাইয়ের অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াতো, আর কাল সে আমাকে নিয়ে যায় সেখান থেকে মুক্তি পাওয়ার আশায়। যাই হোক, আর কিছু না হোক, অন্তত আমি এখানে এসে এত বছরের পুরনো এক অতৃপ্ত আত্মাকে পরলোকে যাওয়ার সুযোগ করে দিতে পারলাম, আর এটাই আমার পরম প্রাপ্তি। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প রাত্রি নিশীথে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।